আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর মাত্র কদিন পরেই আমাদের 49তম স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে সাবজেক্টিভে 100 নাম্বার থাকার পাশাপাশি আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইসিটি এগুলো মিলেও কিন্তু 100 নাম্বার থাকবে। এছাড়া প্রতি সপ্তাহে প্রত্যেক শুক্রবার বাংলাদেশে কোনো না কোনো চাকরির পরীক্ষা হচ্ছে। তো আপনি যদি আমাদের দেশে এই বাংলাদেশের তুমুল প্রতিযোগিতার বাজারে যদি আপনার একটা ভালো চাকরি প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। দেখেন, যেখানে 0.25 নাম্বার আপনার চাকরি পাওয়া না পাওয়া নির্ধারণ করে দেয়, সেখানে যদি আপনি হেলায় কোনো সাবজেক্টকে দূরে ঠেলে রাখেন, তাহলে সেটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না। তো চাকরির পরীক্ষায় যে টপিক সাবজেক্টগুলো পড়তে হয়, তার মধ্যে সাধারণ জ্ঞান অন্যতম একটা গুরুত্বপূর্ণ। অনেকেই ভেবে থাকেন আপনারা যে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানই, সাধারণ জ্ঞান পারা যাবে। তো এই ধারণা ভুল। আসলে কোনো সাবজেক্টকেই সহজ করে দেখার উপায় নেই চাকরির বাজারে। তো যারা অলরেডি চাকরির জন্য পড়াশোনা করছেন, তারা বুঝতে পারছেন যে সাধারণ জ্ঞান আসলেই সাধারণ নয়, অসাধারণ একটা বিষয়। আর যারা এখন নতুন নতুন প্রস্তুতি শুরু করছেন, তাদের জানিয়ে রাখি, সাধারণ জ্ঞান আবার খুব কঠিনও নয়, যদি একটু বুদ্ধি করে পড়া যায়, যদি গুছিয়ে পড়া যায়। তো সাধারণ জ্ঞানের চাকরির পরীক্ষায় এবার কদিন পরে যে বিসিএস হবে, সেখানেও দেখবেন আমার আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে। কেন বলছি এই কথা? কারণ বিসিএস পরীক্ষা সহ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় ভূগোল একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের পৃথিবীর ভৌগোলিক বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, তার মধ্যে একটা হচ্ছে প্রণালী এবং খাল সংক্রান্ত প্রশ্ন। এখন এই প্রণালী এবং খাল এ বিষয়ে আমি গতদিন একটা ক্লাস নিয়েছি। যারা সেই ক্লাস দেখেননি, তারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে ক্লাসটা একটু দেখে আসতে পারেন। তাহলে মানে এখন দেখে আসার দরকার নাই, এই ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসটা দেখে নেবেন এবং দুইটা একসঙ্গে দেখলে আপনার আশা করি যে এই দুইটা ক্লাসের মধ্যে যে প্রণালী এবং খাল পড়ানো হচ্ছে, তাতে আপনার সমস্যা থাকবে না। আজকে আমার প্রণালী এবং খাল এ সংক্রান্ত দ্বিতীয় ক্লাস এবং আমি ইনশাল্লাহ আরও একটা ক্লাস নিব প্রণালী এবং খাল এ বিষয়ে। আরও একটা ক্লাসে কি পড়বো, গত ক্লাসে কি পড়েছিলাম আর আজকেই বা কি পড়বো, সেটা একটু আমরা প্রথমেই দেখে নিই। আমরা গত দিনে দেখেন, এটা আমাদের পৃথিবীর মানচিত্র এবং এইখানে অনেকগুলো প্রণালী ইন্ডিকেট করা আছে। আমাদের পৃথিবীতে অসংখ্য প্রণালী বলা যেতে পারে, শতখানিক প্রণালী আছে এবং সেই প্রণালীর মধ্যে সবগুলোই আমাদের পড়তে হয় না, সবগুলোই পরীক্ষা আসে না। এটা একটা ভালো মানে আমাদের জন্য সুখবর। কিন্তু যে প্রণালীগুলো আসে সেগুলোর সংখ্যাও নেহাত কম নয়। আমরা গত দিনে দেখেন, এইটা হচ্ছে এশিয়া, আমি একটু দাগ দিই, এই জায়গাটা হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। এইখানে 3টা মহাদেশ আছে। আমার এই লাল দাগের মধ্যে 3টা মহাদেশ আছে। তার মধ্যে এই অঞ্চলটা ইউরোপ, এই অঞ্চলটা এশিয়া, এই অঞ্চলটা এশিয়া, আর এই অঞ্চলটা, বাকি অঞ্চলটা হচ্ছে আফ্রিকা। তো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যবর্তী আমরা 4টা প্রণালী এবং একটা খাল সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম। আপনাদের মনে থাকার কথা, এখানে কাস্পিয়ান সাগর, এই কাস্পিয়ান সাগর থেকে আরব সাগর বা ভারত মহাসাগরে আসতে আমাদের কয়টা প্রণালী বা খাল পার হইতে হয়, সেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা শুরুতে এখানে দেখেছিলাম কাস্পিয়ান থেকে মর্মর সাগর পর্যন্ত একটা প্রণালী ছিল, বসফরাস প্রণালী। এবার মর্মর থেকে এজিয়ান সাগরে আসার জন্য আরেকটা প্রণালী ছিল, কাস্পিয়ান না সরি কৃষ্ণ সাগর থেকে মর্মর সাগরে আসার জন্য বসফরাস প্রণালী ছিল। আবার মর্মর সাগর থেকে এজিয়ান সাগরে আসার জন্য ছিল দারদানেলিস প্রণালী। এবারে দারদানেলিস প্রণালী পার হয়ে এজিয়ান সাগর হয়ে ভূমধ্য সাগরে আমরা এসেছিলাম। ভূমধ্য সাগর থেকে এই যে এই জায়গাটা লোহিত সাগর, এইটা হচ্ছে ভূমধ্য সাগর। এই মাঝখানে একটা খাল ছিল যার নাম সুয়েজ খাল। এখান থেকে আমরা লোহিত সাগর থেকে আবার এডেন উপসাগর, আরব সাগর বা ভারত মহাসাগরে এসেছিলাম বাব এল মানদেব প্রণালী পার হয়ে। এরপরে আমরা আরেকটা প্রণালী এখানে পড়েছিলাম ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে, যার নাম হচ্ছে হরমুজ প্রণালী। আশা করি এই বিষয়গুলো আপনাদের মনে আছে। যদি সেটা মনে থেকে থাকে, তাহলে আজকে আমরা দেখেন গতদিন এই অঞ্চলের প্রণালীগুলো পড়েছিলাম। মোটামুটি আমার এই লাল দাগের মধ্যে
যে প্রণালীগুলো আছে এই অঞ্চলের প্রণালীগুলো পড়েছিলাম, 4টা প্রণালী এবং একটা খাল, সেটা সুয়েজ খাল পড়েছিলাম। প্রণালী এবং খালের মধ্যে পার্থক্য কি সেটা আমি বলেছিলাম গত ক্লাসে, আরেকবার সংক্ষিপ্ত করে বলি। একটা ছোট্ট তুলনামূলক সরু জলপথ যেটা বড় দুইটি জলপথকে সংযুক্ত করে, বড় দুটি জলরাশিকে সংযুক্ত করে হতে পারে সে বড় জলরাশি কোনো বড় হ্রদ হতে পারে, কোনো সাগর মহাসাগর হতে পারে, এরকম দুইটি জলরাশিকে, এই যে বলেছিলাম এইটা একটা বৃহৎ জলরাশি, এইটা একটা বৃহৎ জলরাশি, এই দুইটা জলরাশিকে যে সরু পথ বা যে সরু জলপথ সংযুক্ত করে তাকে প্রণালী বলে, এবং একেই আবার খাল বলে। কিভাবে? এই সরু পথ যদি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে থাকে তাহলে সেটা প্রণালী, আর মানুষ যদি খুঁড়ে থাকে, খনন করে থাকে, তাহলে তার নাম হবে খাল। এতটুকুই জাস্ট পার্থক্য। তাহলে আমরা গত ক্লাসে এই অঞ্চলের প্রণালী খাল পড়েছিলাম। আজকে আমরা এশিয়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে যে প্রণালী এবং খালগুলো আছে সেগুলো নিয়ে পড়বো। একটু দেখেন, আমরা গতদিনে এই অঞ্চলের প্রণালী খাল পড়েছিলাম, আজকে এই অঞ্চলেরগুলো পড়বো, এবং এরপরে আমি একটা ক্লাস নেব, সেই দিন এই অঞ্চলেরগুলো পড়বো। ঠিক আছে? তাহলে প্রণালী এবং খাল নিয়ে আমরা মোট 3টা ক্লাস করবো ইনশাল্লাহ, তার মধ্যে আজকে দ্বিতীয় ক্লাস। তাহলে শুরু করি ওই অঞ্চলের প্রণালীগুলো। প্রথমেই আমরা পক প্রণালী দেখব। আরেকটা কথা শুরুতেই বলে থাকি, অনেকেই আপনারা আছেন, আপনারা বলবেন যে স্যার ছন্দ করে দেন, কোনো একটা টেকনিক শিখায় দেন, তাহলে সুবিধা হয়। আমি বারবারই বলি, সব জায়গায়, সাধারণ জ্ঞানের সকল জায়গায় আপনি শর্টকাট খুঁজতে যাবেন না, ছন্দ মিলিয়ে পড়বেন না, সব জায়গায় কিছু কিছু জায়গায় পড়বেন। তাহলে হবে কি, দেখেন, আমার মনে হয় প্রণালী শেখার বেস্ট ওয়ে হচ্ছে ম্যাপ। আপনি ছন্দ মিলিয়ে পড়বেন, মোটামুটি আপনাকে 20টার মতো প্রণালী পড়তে হবে কমপক্ষে। এই 20টা প্রণালী 20টা জলরাশি, 20 দুগুণ 40টা জলরাশিকে যুক্ত করে, আর 20 দুগুণ আপনার 40টা স্থলভাগকে আলাদা করে, কমপক্ষে। এর বেশি হতে পারে। হ্যাঁ, কিভাবে বেশি হতে পারে সেটা গত ক্লাসে আমি বলেছি। তো এই 40-40-80টা জায়গার নাম আপনার মনে রাখতে 80টা ছন্দ বানাতে হবে, এবং আপনি পরীক্ষার হলে আলটিমেটলি আপনার তো শুধু প্রণালী পড়ে গেলেই হবে না, তাই না? আরও অনেক কিছু পড়তে হবে। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, কি বলে যে বাংলা ইংরেজি ম্যাথ আইসিটি, ওগুলো তো আছেই। সাধারণ জ্ঞানেরই আপনাকে আরও অনেক কিছু পড়তে হবে। তো যেই জায়গায় আপনি নিজে তৈরি করে ছন্দ বানাতে পারছেন সেটা আপনার জন্য বেস্ট, আর এই জায়গাগুলো শেখার জন্য ম্যাপ বেস্ট। আমি আরেকবার আপনাকে এই ম্যাপটা দেখাই। এই ম্যাপটা বিলিভ মি, আমার মাথায়, আমাকে যদি চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, আমার এই ম্যাপটা আমার মাথা থেকে মুছে যাবে না। আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে কোথায় তাতার প্রণালী, কোথায় বসফরাস প্রণালী, কোথায় ডোভার প্রণালী, কোথায় ইংলিশ চ্যানেল, আমি চোখ বন্ধ করে বলতে পারবো। এবং এইটা আমি আজকে শিখিনি, এইটা শিখেছি আমি 2009 সালে। খেয়াল করেন কত সাল বললাম, 2009 সালে আমি এই প্রণালী শিখেছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি কোনো পরীক্ষায় প্রণালী থেকে ভুল অ্যান্সার দিয়ে আসিনি। কার সাথে কাকে কে যুক্ত করলো, কে পৃথক করলো, কেন? কারণ আমি ছন্দ পড়িনি, এইখানে আমি ম্যাপ পড়েছি, আমার মাথায় ম্যাপ আছে। যখনই বলা হয় হরমুজ প্রণালী, তখন আমার মাথা, আমার ব্রেইন আমাকে দেখায় দেয় এইটা হচ্ছে হরমুজ প্রণালী, এর এক পাশে ইরান, এক পাশে সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে? আমি যদি কোনো ছন্দ মুখস্থ করতাম, এই ছন্দ আমার এতদিন মনে থাকতো না। 2009 সাল থেকে এখন 25 সাল, কত বছর হচ্ছে আপনারা একটু হিসাব করে দেখেন। তাহলে আমি বলছি প্রণালী শেখার বা সাধারণ জ্ঞান শেখার বেস্ট ওয়ে হচ্ছে আপনার এই মানচিত্রটা আয়ত্ত করে ফেলা। আপনি যদি বাংলাদেশের একটা ম্যাপ আয়ত্ত করে ফেলেন, বাংলাদেশের অসংখ্য সাধারণ জ্ঞান আপনি ইজিলি, অনায়াসে, কোনোভাবে মুখস্থ না করে পারবেন। ঠিক আছে? ধরেন আপনাকে জিজ্ঞেস করলো বাংলাদেশের সীতাকুণ্ড পাহাড় কোথায়, হিমছড়ি পাহাড় কোথায়, চিম্বুক পাহাড় কোথায়, হ্যাঁ, সীতাকুণ্ড ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা, চিম্বুক পাহাড় কোথায়, অথবা আপনাকে জিজ্ঞেস করলো গারো পাহাড় কোথায়, আপনাকে জিজ্ঞেস করলো বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা কোনটি, দক্ষিণের জায়গা কোনটি, এটা যদি আপনি মুখস্থ করে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভুলে যাবেন।
কতদিন মনে রাখবেন? কিন্তু আপনার যদি ম্যাপ মনে থাকে তাহলে আপনি কখনো ভুলবেন না। জাস্ট এইভাবে আপনার আন্তর্জাতিক একটা ম্যাপ মনে রাখতে হবে, মহাদেশগুলোর সম্পর্কে ধারণা থাকতে হবে, কোন দেশ কোন মহাদেশে, কোন মহাদেশের কোন অঞ্চলে, হ্যাঁ, কোথায়, দক্ষিণ পূর্ব এশিয়া কোন দিকে, পূর্ব এশিয়া কোন দিকে, বা দক্ষিণ এশিয়া কোন দিকে, এই বিষয়গুলো আপনাকে ম্যাপ দেখে দেখেই মনে রাখতে হবে। আবার অনেকে বলেন যে স্যার ম্যাপ কিভাবে পড়বো? ভাই, ম্যাপ মুখস্থ করার বিষয় নয়। ম্যাপ, আমি মজা করে একটা কথা বলে থাকি আমার স্টুডেন্টদেরকে, যে ধরেন আপনি হচ্ছে একজনের সঙ্গে ফোনে কথা বলেছেন, হ্যাঁ, ফোনে কথা বলেছেন, তার সঙ্গে দেখা নাই, ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, এরপরে তার সঙ্গে দেখা করতে গেছেন আপনি, ফার্স্ট লুক, আপনিও সেজে গুজে গেছেন, সেও সেজে গুজে এসছে, আসার পরে দুজন সামনাসামনি বসেছেন, বসে প্রথমেই আপনাকে খুব ভালো লাগছে, হ্যাঁ, দেখে যে আল্লাহ কত সুন্দর একজন মানুষ। এরপর হয়তো গভীরভাবে খেয়াল করছেন, অথবা ওই দিন হলো প্রথম ফার্স্ট লুক, একেবারে খুব সুন্দর সুন্দর, আপনিও সুন্দর সেও সুন্দর, এরকম হলো। এরপরে ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় দিন দেখা করতে গেছেন, হয়তো সাজার বহরটা একটু কম হয়েছে, তারপরে কাছাকাছি সামনাসামনি বসে থাকলে গভীরভাবে সামনের মানুষের দিকে খেয়াল করলে দেখবেন যে হয়তো মুখে একটা দাগ দেখা যাচ্ছে, একটা ব্রণ দেখা যাচ্ছে, দু চারটা বড় বড় লোম, দাড়ি টাড়ি দেখা যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে তখন আপনার কি মুখস্থ করার দরকার আছে যে ওর এই গালের এইখানে একটা তিল আছে, এখানে একটা ব্রণ আছে? এটা কি মুখস্থ করার দরকার আছে? আপনাকে চোখ বন্ধ করলে, আপনি অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেল, আপনার মনে থাকবে যে ওর এইখানে একটা ব্রণ আছে, ওর ওইখানে একটা তিল আছে, ওর এখানে একটা কাটা দাগ আছে, ওর মুখ ভর্তি দাড়ি আছে। মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। তাহলে ম্যাপের দিকে আপনি যেমন নতুন একজন মানুষের দিকে তাকিয়ে সেই মানুষটা যখন আপনার চিরচেনা হয়ে যাচ্ছে, তখন যেমন তার মুখে কোথায় দাগ আছে, কোথায় কি আছে, আপনি সব চোখ বন্ধ করলেই তার মুখটা দেখতে পান, এটাতে আপনার কোনো ছবি দেখার প্রয়োজন হয় না। ঠিক একইভাবে আপনি ম্যাপ কিনে নিয়ে আসবেন, ম্যাপের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। হ্যাঁ, তথ্যবহুল অনেক ভালো ভালো ম্যাপ আছে বাজারে। তো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে আপনি দেখতে পাবেন ওখানে লেখা আছে ইউরোপ মহাদেশ, হ্যাঁ, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পাশেই আবার লেখা আছে ডোভার প্রণালী, ইংলিশ চ্যানেল, এদিকে লেখা আছে হিমালয় পর্বতমালা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। এইভাবে আস্তে আস্তে আপনার পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেভাবে একজন পরিচিত মানুষের ফেস আপনি কখনোই ভুলেন না, ঠিক একইভাবে আপনি এই ম্যাপ কখনোই ভুলবেন না। আর যদি এই ম্যাপ ভুলে না যান, তাহলে আপনার এই প্রণালী সহ আরও যে ভৌগোলিক বিষয়গুলো আছে সেগুলো ইনশাল্লাহ কখনো ভুল হবে না। অনেক কথা বলে ফেললাম। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে এই প্রণালী এবং ভৌগোলিক বিষয়গুলো পড়ার জন্য। তো প্রথমেই আমরা যাই পক প্রণালীতে। এবার পক প্রণালী কোথায় আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ভারতের নিচের অংশ, এইটা হচ্ছে ভারতের নিচের অংশ, ভারতের নিচের অংশ, ভারতের তামিলনাড়ু, কেরালা, দক্ষিণ ভারত। হ্যাঁ, এটা দক্ষিণ ভারত, ভারতের উপরের দিকে আরো আছে এই ম্যাপে। তো এর নিচেই ঠিক এইটা দেখেন বঙ্গোপসাগর। হ্যাঁ, এখান থেকে এই দিকে, এই দাগ থেকে এই দিকে পুরোটা হচ্ছে বঙ্গোপসাগর, এই যে এটা বঙ্গোপসাগর। আর এই দিক থেকে এই দিকে মান্নার উপসাগর, মান্নার উপসাগর আবার আরব সাগরের অংশ, আরব সাগর, মান্নার উপসাগর, বঙ্গোপসাগর, এরা সবাই ভারত মহাসাগরের অংশ। সাগর মহাসাগর নিয়ে যেদিন আমি ক্লাস নেব সেদিন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে মহাসাগর সবচেয়ে বড়, মহাসাগরের চেয়ে একটু ছোট সাগর, তার চেয়ে ছোট উপসাগর। তো প্রত্যেকটা সাগর বা উপসাগর কোনো না কোনো মহাসাগরেরই অংশ। আমাদের পৃথিবীতে যে মহাসাগরগুলো আছে, কি বলে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এই 5টি মহাসাগরের অংশ পৃথিবীর প্রত্যেকটা সাগর বা উপসাগর। তো এই পাশে এইটা যদি বঙ্গোপসাগর হয়, আর এই পাশে ধরে নিলাম এইটা, এই যে এখান থেকে এইটা মান্নার উপসাগর, প্রাথমিকভাবে ধরলাম এটা মান্নার উপসাগর। এবার এই দুই সাগরকে যোগ করছে যে প্রণালীটা, এই যে এটা, এই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। এটার নাম কি? পক প্রণালী। বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের প্রণালী হচ্ছে এই পক প্রণালী। হ্যাঁ,
যদি প্রশ্নটা এইভাবেও করে, এভাবে কোনোদিন হয়নি প্রশ্ন, তো আপনাকে যদি প্রশ্ন এভাবেই করে যে বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের প্রণালী কোনটা, তখন কি আপনার ওই ছন্দ কাজে আসবে? বলেন তো, ছন্দ কাজে আসবে না, তখন আপনার ম্যাপ কাজে আসবে। তো এইখানে আমাদের বাংলাদেশ কিন্তু এই যে এইখানে ছিল, হ্যাঁ, এইখানে বাংলাদেশ ছিল। তো এইটা হচ্ছে পক প্রণালী। এবার প্রশ্ন যে পক প্রণালী কার থেকে কাকে পৃথক করেছে আর কার থেকে কাকে যুক্ত করেছে। দেখেন এইটা মাইনাস ভারত মাইনাস শ্রীলঙ্কা, মানে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। এখানে আরো অনেক কথা আছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রীলঙ্কা এবং ভারতের এই অংশের মধ্যে রাম সেতু ছিল, হ্যাঁ, অনেক কাহিনী আছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই। তো পক প্রণালী হচ্ছে বঙ্গোপসাগর থেকে মান্নার উপসাগরকে যুক্ত করে ফেলছে এবং এর মাধ্যমে ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করে ফেলছে। এই হচ্ছে পক প্রণালী। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবেন, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আপনারা বুঝতে পারছেন কিনা, বা এই টেকনিকে প্রণালী শিখে আপনাদের মনে থাকছে কিনা, যেহেতু একটা ক্লাস করেছেন প্রণালীর, সো আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো দেখেন এই যে এই জায়গাটা বঙ্গোপসাগর, পক প্রণালী বঙ্গোপসাগর থেকে মান্নার উপসাগরকে কি করছে, যুক্ত করছে, মান্নার উপসাগরকে যুক্ত করছে। এবার মান্নার উপসাগর না হয়ে এখানে যদি থাকে আরব সাগর, আরব সাগর, আরব সাগর না থেকে এখানে যদি থাকে ভারত মহাসাগর, ভারত সাগর, ভারত মহাসাগর, দেখেন তাহলেও কিন্তু সঠিক। একটু বুঝেন জিনিসটা, ভুল করবেন না। এখানে ভুল প্রণালী থেকে আসলে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে, কারণ আমি বললাম যে এই পাশে বঙ্গোপসাগর, এইটা নিয়ে আর কোনো সমস্যা নাই, এই পাশে বঙ্গোপসাগরই থাকবে। আর এই পাশে মান্নার উপসাগর না থেকে যদি থাকে আরব সাগর, তাও সঠিক অ্যান্সার। যদি থাকে ভারত মহাসাগর, তাও সঠিক অ্যান্সার। ঠিক আছে, আবার এই পাশে যদি ভারত মহাসাগর আর ওই পাশেও ভারত মহাসাগর, যদি এইভাবে থাকে না প্রশ্ন, ধরেন যে জিজ্ঞেস করলো পক প্রণালী কোন দুটি জলরাশিকে যুক্ত করলো, যদি এ পাশে থাকে ভারত মহাসাগর, ও পাশেও থাকে ভারত মহাসাগর, তাহলে কিন্তু এটা সঠিক অ্যান্সার। কখন সঠিক অ্যান্সার? যদি বঙ্গোপসাগর না থাকে। যদি বঙ্গোপসাগর থাকে তাহলে অবশ্যই বঙ্গোপসাগর প্লাস ওই পাশে মান্নার উপসাগর, এটা এক্স্যাক্ট উত্তর, টু দা পয়েন্টে উত্তর। যদি মান্নার উপসাগর না থেকে আরব সাগর থাকে তাহলে ওটাই সঠিক উত্তর। যদি আরব সাগর না থেকে ভারত মহাসাগর থাকে তাহলে ওটাও সঠিক উত্তর। কারণ আমি বললাম যে মান্নার উপসাগর আর আরব সাগর এই দুইটাই ভারত মহাসাগরেরই ছোট অংশ, এই জন্যে সবই ঠিক। এবার দেখেন পৃথক করেছে, পৃথক করার এখানে দেশ দুইটাই, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে শ্রীলঙ্কা। কোনো সমস্যা হচ্ছে না, সজীব বলেছেন কোনো সমস্যা হচ্ছে না। মন্ত্রী মশাই আছেন আমাদের সাথে, বাহ, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী মশাই আছেন। তো মন্ত্রী মশাই কবে থেকে এত ভালো কাজ করা শুরু করলেন, জ্ঞান অর্জন করা শুরু করলেন, এটা বিষয়টা ভালো লাগছে। যাক, আমার ক্লাসে মন্ত্রী মশাই আছেন, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী মশাই বলছেন অল ক্লিয়ার। যেহেতু মন্ত্রী মশাইয়ের ক্লিয়ার, সুতরাং আরও যারা আছেন গোপাল ভাঁড়, যারা মানে গোপাল ভাঁড়, বিজ্ঞানী, রাজবৈদ্য, পণ্ডিত, পুরোহিত যারা আছেন, জ্যোতিষী, তাদের কাছে নিশ্চয়ই এটা একেবারে পরিষ্কার আশা করছি। আছেন নাকি তারা, গোপাল ভাঁড়, রাজবৈদ্য এরকম টাইপের কেউ আছেন নাকি? থাকলে একটু জানায়েন আমাকে। যাই হোক, আশা করি পক প্রণালী ক্লিয়ার। এরপরে আমরা যাব মালাক্কা প্রণালীতে। মালাক্কা, এটা দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই অঞ্চলে মালাক্কা প্রণালী অবস্থিত। এই প্রাথমিকভাবে আপনাকে এইটা চিন্তা করতে হবে যে যখনই মালাক্কা প্রণালী আসবে আপনার মাথায় ফোকাস আসতে হবে এটা, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ওই অঞ্চলে অবস্থিত। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? দেখেন মালাক্কা প্রণালী, এখানে গোলাপি যে অ্যারোটা দেওয়া আছে ম্যাপে, এটা মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীর এই পাশে আন্দামান সাগর, আর এই পাশে এই যে এটা দক্ষিণ চীন সাগর। এই যে পুরোটা দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর, দক্ষিণ চীন সাগর। এই মালাক্কা প্রণালী তাহলে কাকে কাকে যুক্ত করছে? এইখানে দক্ষিণ চীন সাগর
দক্ষিণ চীন সাগরকে আন্দামান সাগরের সঙ্গে যুক্ত করছে। এই যে আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করছে, একই বিষয়। এইটা আগে বা এইটা পরে, এটা কোনো বিষয় না। এইটা হচ্ছে আমাদের মালাক্কা প্রণালী। এবার কার থেকে কাকে পৃথক করলো সেটা একটু আমরা দেখব। এখানে আছে মালয়েশিয়া, আর এই জায়গাটার নাম হচ্ছে সুমাত্রা। এই জায়গাটার নাম কি? সুমাত্রা। এইটা ইন্দোনেশিয়ার অনেক দ্বীপ, হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে। এই ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দ্বীপ হচ্ছে এইটা, যার নাম সুমাত্রা। এই দ্বীপটার নাম হচ্ছে সুমাত্রা, আর এইটা হচ্ছে মালয়েশিয়া। ঠিক আছে, মালয়েশিয়া এখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকখানি বিস্তৃত। এখন এই মালয়েশিয়া থেকে সুমাত্রা এই দ্বীপকে বিভক্ত করছে, আলাদা করে ফেলছে আমাদের মালাক্কা প্রণালী, আর যুক্ত করছে কাকে? আন্দামান সাগরের সঙ্গে দক্ষিণ চীন সাগরকে। এতটুকু জেনে রাখলেই চলবে। এবার আমরা আরেকটা প্রণালী পড়বো, একটু খেয়াল করেন, এই ম্যাপেই একটু খেয়াল করেন। আমরা এই জায়গাটা পড়লাম, এইটা মালাক্কা প্রণালী। এইখানে দেখেন আরেকটা প্রণালী আছে, এই জায়গায় জাস্ট এইখানে, এই যে আমার যে অ্যারো দিলাম, এইখানে আরেকটা প্রণালী আছে। এই প্রণালীটার নাম হচ্ছে কি সেটা আমরা দেখিনি, সুন্দা প্রণালী। দেখেন আমার ওই যে অ্যারোটা দিলাম না, সেটা হচ্ছে এই জায়গাতে অ্যারো দিলাম। ঠিক আছে, এটা একটু জুম করা ম্যাপ, এই জায়গাটা, এইটা। হ্যাঁ, কোনটা? এই অ্যারোটা হচ্ছে এইটা। এবার দেখেন তো এই অ্যারোর এই পাশে এইটার নাম কি ছিল? এইটার নাম ছিল সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। আর এই দ্বীপটার নাম হচ্ছে জাভা। কি নাম? জাভা। এই দ্বীপের নাম হচ্ছে জাভা দ্বীপ। এই জাভা দ্বীপ, জাভা ভাজা নয় কিন্তু, জাভা। এই জাভাও ইন্দোনেশিয়ায়, সুমাত্রাও ইন্দোনেশিয়ায়। সুমাত্রা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, জাভা ইন্দোনেশিয়ার আরেকটা দ্বীপ। এবার সুমাত্রা থেকে জাভাকে পৃথক করেছে কোন প্রণালী? তাহলে সুন্দা প্রণালী। দেখেন এই পাশে এইটা হচ্ছে জাভা, বড় ম্যাপে একটু খেয়াল করি, আর এইটা হচ্ছে সুমাত্রা। এই যে এইটা সুমাত্রার শেষ মাথা, এটা হচ্ছে জাভার শেষ মাথা। এই দুইটা দ্বীপকে আলাদা করে ফেলছে সুন্দা প্রণালী। আর এই সাগর, এইটার নাম জাভা সাগর, আর এইটার নাম হচ্ছে, এইটার নাম কি? ভারত মহাসাগর। এই যে পুরোটা, আমরা বড় ম্যাপে আর একটু দেখি, এই যে পুরোটা, এই পুরোটাই কিন্তু ভারত মহাসাগর, মানে এই দিক দিয়ে এই পুরোটাই ভারত মহাসাগর। তো এইখানে আবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার, আন্দামান সাগর না হয়ে যদি ভারত মহাসাগর থাকে, মালাক্কা প্রণালীর ক্ষেত্রে, মালাক্কা প্রণালী বললাম তো যে আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে। এবার যদি অপশনে আন্দামান না থাকে, তাহলে এখানে কিন্তু ভারত মহাসাগর এটা থাকলেও সঠিক। ঠিক আছে, কখন সঠিক? যখন আন্দামান সাগর থাকবে না। তো এই পুরোটা ভারত মহাসাগর, এখানে ভারত মহাসাগরের ছোট একটা অংশ আন্দামান ছিল, আন্দামান সাগর ছিল। এই জন্য আমরা বলছি যে মালাক্কা প্রণালী দক্ষিণ চীন সাগরকে আন্দামান সাগরের সঙ্গে যুক্ত করেছে, আর সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে। আর এইখানে আমরা সরাসরি ভারত মহাসাগর কেন বলছি সুন্দা প্রণালীর ক্ষেত্রে? কারণ এইখানে ছোট কোনো উপসাগর নেই, সরাসরি ভারত মহাসাগরের মূল অংশকে জাভা সাগরের সঙ্গে, এই যে এটা জাভা সাগর, ঠিক আছে, এই জায়গায় জাভা সাগর, আর এই জায়গাটা এগুলো দক্ষিণ চীন সাগর। আমরা ওই ম্যাপে আরেকবার যাই, এই যে এটা জাভা সাগর, এটা ভারত মহাসাগর, এটা কি ভারত মহাসাগর। ওকে, আর এইটা এই যে জাভা সাগর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী এবং মালাক্কা প্রণালী আর পক প্রণালী, যে তিনটা প্রণালী এখন পর্যন্ত পড়লাম, এই তিনটা প্রণালী পরীক্ষায় অনেক আসে, এই তিনটা প্রণালী থেকেই। এরপর আমরা আরেকটা প্রণালী দেখব, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আরো দুইটা প্রণালী দেখব। আমরা এতক্ষণ যে তিনটা প্রণালী দেখলাম, দেখেন এইখানে আমরা পক প্রণালী দেখেছি, আর এই নিচের এইখানে সুন্দা এবং জাভা প্রণালী দেখেছি। আমরা আরেকটু উপরে যাব, এইটার নাম কি ছিল জানো? এই জায়গাটার নাম ছিল দক্ষিণ চীন সাগর।
আর এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব চীন সাগর, পূর্ব চীন সাগর। ঠিক আছে, আশা করি লেখা বুঝতে পারছেন, পূর্ব চীন সাগর। তাহলে দেখেন তো পূর্ব চীন সাগর কি বলে দক্ষিণ চীন সাগর, আর এইটা এইদিকে কোন দিকে, এইদিকে ম্যাপের হয় পূর্ব দিকে, তাহলে মানে চীনের পূর্ব দিকে হচ্ছে পূর্ব চীন সাগর আর চীনের দক্ষিণ দিকে দক্ষিণ চীন সাগর। এইবার এর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আছে, এইটার নাম হচ্ছে তাইওয়ান। আর এই জায়গাটা হচ্ছে চীন, আমি একটু লিখি, এইটা বিশাল চীন, আর এই জায়গাটা হচ্ছে তাইওয়ান। দেখেন তো চীনকে তাইওয়ান থেকে পৃথক করেছে কোন প্রণালী? এই যে কালো যে দাগ দেখা যাচ্ছে, এবার আমি, আচ্ছা ওটা তো কালোই করা উচিত ছিল, বিষয়গুলো সবে মুছে দিলাম। আমরা বলছিলাম যে এইটা হচ্ছে চীন, এইটা হচ্ছে তাইওয়ান। হ্যাঁ, আরেকবার লিখি, এইটা চীন আর এই জায়গাটার নাম হচ্ছে তাইওয়ান। এবার এইটা কি ছিল? দক্ষিণ চীন সাগর, তাই না? দক্ষিণ চীন সাগর। আর এইটার নাম ছিল পূর্ব চীন সাগর, পূর্ব চীন সাগর। এবার মাঝখানের যে প্রণালীটা এইটার নাম হচ্ছে, এইটার নাম কি? ফরমোজা প্রণালী, ওইটা। ঠিক আছে, তাহলে দেখেন তো ফরমোজা প্রণালী কার থেকে কাকে পৃথক করলো? চীন থেকে তাইওয়ানকে পৃথক করলো আর দক্ষিণ চীন সাগরের সঙ্গে পূর্ব চীন সাগরকে যুক্ত করলো। এই হচ্ছে ফরমোজা প্রণালী। উম্মে কুলসুম, হ্যাঁ আপনি সঠিক বলেছেন। আচ্ছা, আলামিন হোসেন বলছে স্যার আপনি মনে হয় গোপাল ভাট দেখেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে এখনো গোপাল ভাট দেখি। হ্যাঁ, গোপাল ভাট তো আসলে অনেকেই দেখে, আমি শুধু দেখি এবং কমেন্টে যখন যাই, যখন দেখি যে আমার চেয়ে আরো যারা অনেক সিনিয়র তারাও গোপাল ভাট দেখে। আপনাদের মধ্যে কেউ দেখলে একটু জানায়েন, আর সাথে সাথে এই জিনিসটা ভালো করে মনে গেঁথে নেন। তাহলে আমি যেটা বলছিলাম যে চীন থেকে তাইওয়ানকে পৃথক করেছে। অনেকে এখানে ভুল একটা কনসেপ্ট আছে। আপনারা যখন দক্ষিণ পূর্ব দূরপ্রাচ্যের দেশ পড়তে যান, তখন আপনারা অনেকেই আপনাকে পড়াবে এবং বিভিন্ন বই আপনি পাবেন যে দূরপ্রাচ্যের দেশ হচ্ছে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান। এটা ভুল। হ্যাঁ, এটা আমি মহাদেশ ভিত্তিক যখন ক্লাস নিব তখন বলবো যে এটা আসলে মূল জায়গাটা কোথায়। তো তাইওয়ান একটা চীনের অধীনস্থ একটা দ্বীপ। হ্যাঁ, তাইওয়ানের স্বাধীনতা নেই, তাইওয়ান স্বাধীন কোনো দেশ নয়। তো তাইওয়ান এবং চীন এই দুইটাকে আলাদা করছে ফরমোজা প্রণালী, আর দক্ষিণ থেকে পূর্ব চীন সাগরকে যুক্ত করছে। ফরমোজা প্রণালী খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এবার আমরা দেখবো একটু কোরিয়া প্রণালী। কোরীয় প্রণালী হচ্ছে এই যে এখানে দেখেন, এইটা তো আমাদের দক্ষিণ পূর্ব চীন সাগর ছিলই, তাই না? পূর্ব চীন সাগর ছিলই। এই পূর্ব চীন সাগরের আরেকটা নাম হচ্ছে পিত সাগর। কি? ইয়েলো সি, হলুদ সাগর, পিত সাগর। ঠিক আছে, এইখান থেকে এই যে এইটা হচ্ছে, এইটার কি, এইটা হচ্ছে জাপান, কোরিয়া, এবং এই পাশে হচ্ছে এইটা কোরিয়া। হ্যাঁ, এইটা উত্তর এবং দক্ষিণ কোরিয়া, মাঝখানে এইখান দিয়ে কেটে দিলে এটা দক্ষিণ কোরিয়া, ওটা উত্তর কোরিয়া, আর এই জায়গাটার নাম হচ্ছে জাপান। এই উত্তর কোরিয়া এবং জাপানের মাঝখানে যে প্রণালী, তাকে বলা হচ্ছে কোরীয় প্রণালী। এই প্রণালীটা পিত সাগর বা পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে জাপান সাগরের সঙ্গে। এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমাদের ফরমোজা এবং কোরীয় প্রণালী, এখন আমি বলছি খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এরকম নয় যেটা পরীক্ষায় আসে না বা আসবে না। এটা তুলনামূলক, যেমন সন্ধ্যা প্রণালী, পক প্রণালী, মালাক্কা প্রণালী। হ্যাঁ, তারপরে হচ্ছে ওইদিকে আমরা বাবেল মানদেব, বসফরাস বা হরমুজ পড়েছিলাম। এতটা গুরুত্বপূর্ণ নয়, ওর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ এই দুইটা প্রণালী। তাহলে আমরা ফাইনালি আরেকবার বলি যে আমরা এখানে দুইটা প্রণালী পড়ছি। একটার নাম ফরমোজা প্রণালী, যেটা দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে, আর চীনকে তাইওয়ান থেকে বা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে।
এরপর আমরা কোরিয়া, কোন কোরিয়া যেন? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া আর জাপানের মাঝখানে আরেকটা প্রণালী দেখতে পাচ্ছি যার নাম কোরীয় প্রণালী। কোরিয়ার নাম অনুসারে কোরীয় প্রণালী হয়েছে। এটা পূর্ব চীন সাগর অথবা অপশনে থাকবে পিচ সাগর অথবা ইয়োলো সি, যেটাই থাকুক, এটাকে যুক্ত করেছে জাপান সাগরের সঙ্গে। এতটুকু জানলে আমাদের চলবে। আমরা পরে একসাথে আরো দুইটি প্রণালী দেখব, সেটার নাম হচ্ছে তাতার প্রণালী এবং ব্রেরিং প্রণালী। আমরা এই যে কোরীয় প্রণালী পড়লাম না, এর আরো উপরে আমরা কিন্তু এইখানে শুরু করেছিলাম, এইখান থেকে এখানে আসলাম এবং এবার উপরের দিকে উঠছি। কোন জায়গাটা আরেকবার দেখে আসি যেন ভুলে না যান, আমি বারবার এই জন্য দেখাচ্ছি। আমরা এইখানে ছিলাম, এখান থেকে এই যে কোরীয় প্রণালী, এবার দেখেন এইটা তাতার প্রণালী আর এইটা ব্রেরিং প্রণালী এইখানে, ঠিক আছে? আমরা ওই দুইটা প্রণালী এবার পড়ব। তো আমরা চলে যাই তাতার এবং বেরিং প্রণালীর কাছে। তাতার প্রণালী, এটা আমরা জাস্ট এইখানে এই ম্যাপটাতে দেখব এবং ইন্ডিভিজুয়াল আর একটা ম্যাপে আলাদাভাবে পড়ব। এইটা হচ্ছে তাতার প্রণালী, যেটা আমরা ওই ম্যাপে দেখলাম, এটা হচ্ছে তাতার প্রণালী। আর এইটা হচ্ছে ব্রেরিং প্রণালী। এই প্রণালীটা, ব্রেরিং প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু ইন্ডিভিজুয়াল ম্যাপে দেখি তাতার প্রণালী সম্পর্কে। তাতার প্রণালী দেখেন, তাতার প্রণালীর এক পাশে আছে রাশিয়া, এক পাশে আছে শাখালিন দ্বীপপুঞ্জ। শাখালিন দ্বীপপুঞ্জ একটা বিরোধপূর্ণ দ্বীপ, এইটা নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ আছে। তো এটা বর্তমানে রাশিয়ার দখলে আছে শাখালিন দ্বীপপুঞ্জ। এই শাখালিন দ্বীপপুঞ্জকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে যে প্রণালী, সেটার নাম হচ্ছে তাতার প্রণালী। মনে থাকবে? তাহলে তাতার প্রণালী বিচ্ছিন্ন করেছে রাশিয়া থেকে শাখালিন দ্বীপপুঞ্জকে আর যুক্ত করেছে জাপান সাগর। আমরা ওই যে কোরীয় প্রণালীর উপরের মাথায় পড়লাম জাপান সাগর, তার মানে কোরীয় প্রণালীর নিচে আর তার উপরে জাপান সাগর, এবং এই জাপান সাগরকে যুক্ত করছে তাতার প্রণালী একটা সাগরের সঙ্গে, যার নাম হচ্ছে ওখোটস্ক সাগর। চমৎকার, সুন্দর, কঠিন নাম। যাদের দাঁত দুর্বল, আচ্ছা, রোকসানা পারভিন মিম জিজ্ঞেস করছে, স্যার আপনি কি গণিতের ক্লাসগুলো নেবেন কিনা? না, গণিতের ক্লাস আমি নেব না। গণিতের জন্য আমাদের একজন স্পেশাল স্যার আছেন, সামিউল ইসলাম স্যার, উনি আপনাদের গণিতের ক্লাসগুলো নেবেন। হ্যাঁ, আর বাংলার জন্য আমাদের সিনহা স্যার আছেন, সিনহা স্যার নেবেন বাংলা, আমি সাধারণ জ্ঞান, আর সামিউল স্যার উনি হচ্ছে গণিত ক্লাস নেবেন, আর আমাদের রফিক স্যার উনি তো ইংলিশ ক্লাস নেবেন। সো মানে স্ট্রং একটা বলা চলে যে খুব কি বলে সুদৃঢ় মজবুত একটা টিচার্স প্যানেল পাবেন আপনি আমাদের এইখানে। সো আমরা একটু সামনে আগাই। কি বলছিলাম যে যাদের দাঁতের সমস্যা, যাদের দাঁত দুর্বল, তারা এই শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারবেন না বা উচ্চারণ করার দরকার নাই, জাস্ট মনে মনে মুখস্থ করে রাখেন ওখোটস্ক সাগর, ঠিক আছে? তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এর পরে যে প্রণালীটা আছে আমাদের, তাহলে কি হলো এখানে মনে থাকবে? রাশিয়াকে শাখালিন দ্বীপপুঞ্জ থেকে আলাদা করেছে আর ওখোটস্ক সাগরকে জাপান সাগরের সঙ্গে যুক্ত করেছে এই তাতার প্রণালী। এরপরে আমরা পরেরটাতে যাব, ব্রেরিং প্রণালী। আপনি কি জানেন যে এশিয়া মহাদেশ থেকে মানে ছোট্ট একটা প্রণালী সাঁতরে পার হলেই আমেরিকা পাওয়া যায়? এটা কি আপনি জানেন? এটা নিশ্চয়ই জানেন না। দেখেন, এই জায়গাটা হচ্ছে রাশিয়ার এই অংশটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে। রাশিয়া পৃথিবীতে যে দেশগুলো একাধিক মহাদেশ নিয়ে বিস্তৃত, তার মধ্যে একটা হচ্ছে রাশিয়া। উরাল পর্বত নাম শুনেছেন নিশ্চয়ই। এই ম্যাপটাকে যদি আমি আরো এদিকে ধরি, যে এদিকে রাশিয়া আছে, তাহলে উরাল পর্বত নামে, বা অনেকে ইউরাল পর্বত বলেন, এই পর্বতটার পূর্ব দিকে রাশিয়া, আসলে পুরোটাই রাশিয়া, এখান থেকে পুরোটাই মনে করেন রাশিয়া। হ্যাঁ, এটা রাশিয়া। এইটার নাম হচ্ছে, ধরে নিলাম, ইউরাল পর্বত। এবার এই ইউরাল বা উরাল পর্বত থেকে পূর্ব দিকে এই অংশটা রাশিয়ার, এই অংশটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে, আর এখান থেকে পশ্চিম দিকে
এই অংশটা ইউরোপ মহাদেশের মধ্যে পড়ে। আবার তুরস্ক, এটাও কিন্তু দুই মহাদেশ মিলে বিস্তৃত। তুরস্কের মূল বডিটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, আর মুরগির মতো মাথাটা গিয়ে ইস্তাম্বুল শহরের ওই অংশটা গিয়ে কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে পড়ে। আবার মিশর, এই দেশটা কিন্তু এশিয়া এবং আফ্রিকা উভয় দেশ মহাদেশ মিলেই বিস্তৃত। তো ইউরোপ এবং এশিয়া মিলে বিস্তৃত এরকম দেশকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি, যার মধ্যে একটা রাশিয়া, একটা তুরস্ক। আর যে দেশ এশিয়া এবং আফ্রিকা দুই মহাদেশ মিলে বিস্তৃত তাকে বলা হয় আফ্রো এশিয়ান কান্ট্রি, যেমন মিশর। এবার দেখেন, যেটা বলছিলাম যে তাহলে রাশিয়ার এই অংশটা এশিয়া মহাদেশে, তাই না? আমরা যদি কেন বলছি তার কারণ আছে। এইটা আমরা ধরে নিলাম এশিয়া, প্রথমত এটা রাশিয়া, আর দ্বিতীয়ত এটা এশিয়া। এটা বলার একটা কারণ আছে। কি কারণ আমরা দেখছি, এই যে সবুজ যে জায়গাটা, এইটা আমেরিকা। দেখেন এই যে এটা আলাস্কা, ইউএসএ, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এটা তাহলে আমি একটু বড় করে লিখি, এই জায়গাটা হচ্ছে ইউএসএ। ইউএসএর একটা বড় প্রদেশ হচ্ছে আলাস্কা, যেই প্রদেশটা আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল। হ্যাঁ, এইটা তাহলে আমেরিকা, এইটা তাহলে রাশিয়া। আর মাঝখানের যে প্রণালী, সেইটার নাম হচ্ছে, মাঝখানের এই প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী। এইবার দেখেন তো, এই প্রণালীটা প্রথমে আমি যদি জিজ্ঞেস করি কার থেকে কাকে, কি কুরআনের আলো বলছেন স্যার আপনার পাঞ্জাবির ডিটেইল বলেন। ভাই পাঞ্জাবির ডিটেইল কি, আমি তো সেটা বুঝতেছি না, যে পাঞ্জাবির ডিটেইল কি খুব খারাপ লাগছে পাঞ্জাবি, বুঝলাম না। যাই হোক, আমি আগে যেখানে ছিলাম সেটা আগে বলি। দেখেন এখানে যদি প্রশ্ন হয় যে বেরিং প্রণালী কার থেকে কাকে পৃথক করেছে, প্রথমে আমরা সেপারেশনটা জেনে নিব। আমি এই পাশে এইটা বললাম রাশিয়া, এইটা হচ্ছে ইউএসএ। তাহলে রাশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। রাশিয়া থেকে আমেরিকাকে বের করে দিয়েছে, মনে রাখবেন, রাশিয়া থেকে আমেরিকাকে বের করে দিয়েছে বেরিং প্রণালী। আবার এখানে যদি রাশিয়া না থেকে যদি বলে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কে, তাহলেও অ্যান্সার হবে বেরিং প্রণালী। কেন? কারণ রাশিয়ার এই অংশটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে, ঠিক আছে? রাশিয়ার এই অংশটা এশিয়া মহাদেশের মধ্যে, এই জন্যে শান্তভাবে বুঝতে হবে। আমি বলেছি প্রণালী একাধিক জায়গার নাম থাকতে পারে, একাধিক সাগর উপসাগরের নাম থাকতে পারে, একাধিক দেশ মহাদেশের নাম থাকতে পারে। যদি দেশ হিসেবে কাউন্ট করে তাহলে এটা রাশিয়া থেকে আমেরিকাকে আলাদা করেছে। যদি মহাদেশ হিসেবে কাউন্ট করে তাহলেও এটা উত্তর আমেরিকা থেকে বা আমেরিকা দেশ থেকে এশিয়াকে পৃথক করেছে। যুক্ত করলো কাকে সেটা এবার আমরা একটু দেখব। যুক্ত করলো বেরিং সাগরকে চুচকি সাগরের সঙ্গে। এই জায়গাটার নাম হচ্ছে চুচকি সাগর। এই সাগরটার নাম কি? চুচকি সাগর। আর এই সাগরটার নাম হচ্ছে বেরিং সাগর। কিউট একটা নাম না, চুচকি। চুচকি সাগরকে বেরিং সাগরের সঙ্গে যুক্ত করেছে আমাদের বেরিং প্রণালী। এই হচ্ছে আমাদের আজকের প্রণালীর ক্লাস। তো আজকের প্রণালীতে আমরা কি কি শিখলাম সেটা আরেকবার একটু দেখে আসবো। আমরা গতদিন যেটা পড়েছিলাম, একটা জার্নি আমি আপনাকে ছক করে দাগিয়ে দিয়েছিলাম। আজকে ধরেন এইটা হচ্ছে ভারত মহাসাগর আর এইটা ছিল বঙ্গোপসাগর। এই দুইটাকে যুক্ত করেছিল পক প্রণালী। এই পাশে ছিল শ্রীলঙ্কা, এই পাশে ছিল ভারত। তারপরে আমরা একটু এই দিকে গেলাম, এইখানে ছিল একটা প্রণালী যার নাম হচ্ছে কি নাম, এই যে আন্দামান সাগরকে যুক্ত করলো দক্ষিণ চীন সাগরের সঙ্গে। এই প্রণালীটার নাম কি আমরা দেখলাম? এই প্রণালীটা হচ্ছে এইটা না, এইটাও না, আমাদের ওই প্রণালীটা হচ্ছে এই যে এটা সুমাত্রা। এই যে এই জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে সুমাত্রা দেখলাম, তারপরে আমরা দেখলাম জাভা, তারপরে উপর দিকে গেলাম। উপর দিকে গিয়ে কি দেখলাম? আমাদের মূল ম্যাপটা কোথায়? এই যেটা আমরা
এইখানে একটু ভালো করে বুঝেন, এখানে আমরা দেখলাম পক প্রণালী, এখানে আমরা দেখলাম সুমাত্রা প্রণালী, আর এইখানে দেখলাম আমরা সুন্দা প্রণালী, তারপরে হচ্ছে এইখানে আমরা দেখলাম ফর্মোজা প্রণালী, এখানে দেখলাম কোরীয় প্রণালী, এখানে তাতার প্রণালী, আর এইখানে গিয়ে ব্রেরিং প্রণালী। আমরা আসলে এই কয়টা প্রণালী আজকে দেখলাম। তো আজকের প্রণালীর এই ক্লাস থেকে আশা করি আপনার এই প্রণালীগুলো আর ভুল হবে না। আর সামনের দিন, আগামী দিন প্রণালীর তৃতীয় ক্লাসে আমরা দেখব ইউরোপ মহাদেশের এবং আফ্রিকা মহাদেশের সাথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন প্রণালী, যেমন জিব্রাল্টার প্রণালী, যেমন ইংলিশ চ্যানেল, ডোভার প্রণালী, ডেভিস প্রণালী, পানামা খাল, এই গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব। তো আজকে এ পর্যন্তই বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।